আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাইট টিভি নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজ ২৭ মার্চ ২০২৪। আজও কিন্তু মার্কেটটি বেশ ভালো একটা নেতিবাচক একটা ইন্ডেক্স আমরা দেখলাম। আজ দিন শেষে -৭১ পয়েন্ট মাইনাস হয়েছে এবং টার্নওভার হয়েছে ৫৩৮ কোটি টাকা। তো সব দিক বিবেচনায় আজকে মার্কেটটা কিন্তু একটা বড় ধরনের নেতিবাচক মার্কেট ছিল। দিনভর মার্কেটটা নেতিবাচক ছিল, তবে দু একটা শেয়ার ভালো অবস্থায় ছিল। তাদেরকে বাদ দিয়ে পুরো মার্কেটটাই আসলে একটা খুব নেতিবাচক মার্কেট হিসেবে আজকে বলা যেতে পারে। তো আজকে আসলে মার্কেট পড়ার অনেকদিন ধরে আসলে মার্কেটটা পড়ছে এবং মার্কেট পড়ার কারণটা সুনির্দিষ্ট করে কিন্তু কেউই বলতে পারছে না। তবে আজকে মার্কেট পড়ার সময় আসলে আমার ক্লায়েন্টদের কাছ থেকে, যারা আসলে ট্রেডিং এর জন্য আমার সাথে যোগাযোগ করে থাকেন, তাদের কাছে একটা নিউজ খুব বারবার শুনতে পাচ্ছিলাম। সেটি হচ্ছে গিয়ে জেট ক্যাটাগরিতে 23 কোম্পানির কার্যক্রম পরিদর্শন করবে ডিএসসি। তো এই নিউজটাকে কিন্তু কেন্দ্র করে অনেকেই ধারণা করছিলেন যে হয়তো আরো কোনো কোম্পানিকে জেটে দেওয়া হবে, বা জেটের কারণে কিন্তু এই মার্কেটটা পড়া শুরু হলো এই জেটের আতঙ্কে। তো দিন শুরুতে যখন এরকম একটা নিউজ অনেকেই পেয়েছেন, এটার হয়তো ভুল ব্যাখ্যা নিজে থেকে নেক, বা যেটা অনেক সময় অনেকেই শিরোনাম দেখেই আসলে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তো এরকম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে আমি বলবো যে একেবারে একটা ভুল সিদ্ধান্ত হয়ে গেছে সবার জন্য। তো আজকের এই যে নিউজটি, সেই নিউজটি নিয়ে আসলে আমি ভিডিওটা বানাচ্ছি। তো আসলে এই 23 কোম্পানি কোন কোম্পানিগুলো পরিদর্শনে যাবে ডিএসসি, এবং এর সাথে আসলে মার্কেট পড়ে যাওয়ার কোনো কারণ আছে কিনা, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে বিশদভাবে আলোচনা করব। তবে আমার ভিডিও যারা দেখেন তারা জানেন, যদি পুরো ভিডিওটি দেখতে হয় আর আপনি যদি এই মধ্যে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে থাকেন, তবে যেটি করতে হবে, এই ভিডিওর উপরে একটি লিঙ্ক দেওয়া থাকবে আমার কাইট টিভি। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে চলে যাবেন আমার কাইট টিভিতে। আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলেই রয়েছেন, তাদের আর কিছু করতে হবে না, ইন্ট্রো পর্যন্ত অপেক্ষা করুন। ইন্ট্রোর পর আমরা বিস্তারিত আলোচনা চলে যাব। তো ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে আমার কাইট টিভিতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল কাইট টিভিতে আসার জন্য। তো ঠিক ইন্ট্রোর আগে যেমনটি বলছিলাম যে জেট ক্যাটাগরিতে 23 কোম্পানির কার্যক্রম পরিদর্শন করবে ডিএসসি। তো এটি ছিল আজকের আসলে আমাদের টপিক, যেই টপিকে আমরা আজকে কথা বলবো, আলোচনা করব বিস্তারিতভাবে। তবে তার আগে প্রতিবারের মতন যারা নতুন আছেন আমার এই চ্যানেলে, আজকেই প্রথম দেখছেন, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিকে তালিকাভুক্ত জেট ক্যাটাগরির 23 কোম্পানির সামগ্রিক কার্যক্রম পরিদর্শন ও যাচাই করার নির্দেশ দিয়েছে সিকিউরিটিজ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো কোম্পানিগুলো কেন আসলে বিনিয়োগকারীদের রিটার্ন দিতে পারছে না এবং কেন সময় মতো বার্ষিক সাধারণ সভা করতে পারছে না, তা খতিয়ে দেখার জন্যই কিন্তু আসলে ডিএসসিকে পরিদর্শন যে দলটিকে, তাদের পরিদর্শন প্রতিবেদন পাওয়ার পরেই কিন্তু আসলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তো সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। তো কোম্পানিগুলো নাম আপনাদের সামনে একটু তুলে ধরছি। তো কোম্পানিগুলো হচ্ছে গিয়ে অলটেক্স ইন্ডাস্ট্রি, অ্যাপোলো ইস্পাত, আরামিড সিমেন্ট, আজিজ পাইপ, বাংলাদেশ সার্ভিসেস, বাংলাদেশ ওয়েল্ডিং, বিআইএফসি, জিবিবি পাওয়ার, ইনটেক লিমিটেড, মেঘনা কন্ডেক্স মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রি, মিথুর নেটিং অ্যান্ড ডাইং, ন্যাশনাল টি কোম্পানি, নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার, পিপলস লিজিং, ভেনিক জগেশ্বর, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রিং শাইন টেক্সটাইল, আরএসআরএম, স্ট্যান্ডার্ড সিরামিক, সাফকো স্পিনিং, সুরিত ইন্ডাস্ট্রি এবং ইয়াকিন পলিমার লিমিটেড। তো আমরা নামগুলো জানলাম যে আসলে কোন 23টি কোম্পানিকে কিন্তু পরিদর্শনে যাবে আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিদর্শন দল। আসলে বিএসসির আদেশে বলা হয়েছে এসব কোম্পানি
যথাসময়ে বার্ষিক সাধারণ সভা করতে ব্যর্থ হয়েছে, টানা 2 বছর ডিভিডেন্ড ঘোষণা করতে অবহেলা করেছে, 6 মাসের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ রয়েছে এবং পুঁজিভূত লোকসান বা ঋণাত্মক আয় পরিশোধের মূলধনের বেশি, সেগুলোকে সাধারণত জাঙ্ক শেয়ার হিসেবে বিবেচিত করা হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে কয়েকটি কোম্পানি তালিকাভুক্তি হওয়ার পর থেকে বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি। এর মধ্যে রয়েছে মেঘনা কনডেন্স মিল্ক ও মেঘনা পেট ইন্ডাস্ট্রি। তাছাড়া অ্যাপোলো ইস্পাত ব্যবসা প্রসারের জন্য ও ঋণ পরিশোধের জন্য 2013 সালে শেয়ার বাজার থেকে 220 কোটি টাকা সংগ্রহ করেছে। লোকসান থাকা কোম্পানিদের তালিকাভুক্ত হওয়ার পর থেকে 1 বছর বিনিয়োগকারীদের 8% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ফেনীতে অবস্থিত সোয়েটার রপ্তানিকারক প্রতিষ্ঠান নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার 2017 সালে ব্যবসা প্রসারের জন্য প্রাথমিক গণপ্রস্তাব, যেটা আমরা আইপিও হিসেবে চিনে থাকি, তার মাধ্যমে 43 কোটি টাকা সংগ্রহ করেছে। ডিএসসি পরিদর্শন ও তদন্ত দেখা গেছে আইপিও তহবিলের 41 কোটি টাকার বেশি উদ্যোক্তারা আত্মসাৎ করেছে, যারা পরবর্তীতে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এটিও তালিকাভুক্তি হওয়ার পর 1 বছর 2% ক্যাশ দিয়েছিল। এরপরে আসা যাক পিপলস লিজিং এর বিষয়। পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সামগ্রিকভাবে একটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। 4 বছর পর চলতি মাসে আবার লেনদেনে ফিরেছে। এর আগে 2019 সালে জুলাইতে ডিএসসির বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য কোম্পানিটির শেয়ার লেনদেন করা আসলে বন্ধ করে দেওয়া হয়। তো এই ছিল আসলে এই কোম্পানিগুলোর অবস্থা, যেগুলো আসলে আমরা দেখলাম যে কোম্পানিগুলোর অবস্থা একেবারেই কিন্তু নাজুক, এবং এই অবস্থার কারণেই কিন্তু সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের অনুরোধে কিন্তু আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শন দল পাঠাচ্ছে এই 23টি কোম্পানিতে। তো আসলে এটি কিন্তু একেবারে বলা যায় যে একটা রুটিন ওয়ার্কের মতন। এটিকে বড়সড় করে ভাবে নেওয়ার কোনো কারণ নেই, এটি একটি রুটিন ওয়ার্ক। আসলে যে এই সব কোম্পানিগুলো এইভাবে আমরা যে দেখলাম যে আসলে কিছু কোম্পানির কথা তো উঠে আসলো যে তারা যারা উদ্যোক্তা ছিলেন তারা টাকা নিয়ে অলরেডি কিন্তু দেশ থেকে পালিয়ে গেছে। তো এরকম ঘটনা তো ঘটছেই। তো কেন আসলে এই কোম্পানিগুলো, তাদের মধ্যে কিন্তু আসলে দুটি মূল কারণ এই পরিদর্শনের। একটি হচ্ছে কেন তারা সাধারণ বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড দিচ্ছে না, ডিভিডেন্ড থেকে বঞ্চিত করছে। আর দ্বিতীয় যে কারণটি সেটা হচ্ছে কেন তারা সাধারণ যেটা এজিএম বলা হয়ে থাকে, যে সাধারণ বার্ষিক সভা, এই এজিএমটা কেন তারা করতে পারছে না। তো এই দুটি কারণে কিন্তু আসলে খতিয়ে দেখার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে প্রতিনিধি দল যাবে এই সকল কোম্পানিতে। তবে আজকে এইটার একটা ভুল ব্যাখ্যা বিনিয়োগকারীদের মধ্যে দেখা গেছে, যেটা আমি বলছিলাম ভিডিও শুরুতে ইন্ট্রোতে, যে অনেকেই কিন্তু ধরে নিচ্ছিল যে হয়তো বা আবার কোনো জেড ক্যাটাগরিতে নতুন করে কোনো কোম্পানিকে আনা হবে, আবার কোনো রকম দণ্ডিত করা হবে কোনো কোম্পানিকে। আসলে এখানে কিন্তু নতুন করে কোনো কোম্পানিকে জেডে আনা হচ্ছে না, বরঞ্চ আমরা একটা জিনিসে খুব স্পষ্ট হয়ে গেলাম যে এই 21টি কোম্পানির নাম ঘোষণা হওয়ার পর যে সকল কোম্পানিগুলো অনেকে ধারণা করছিল যে এই সকল কোম্পানিগুলো জাঙ্ক শেয়ার, এই সকল কোম্পানিগুলোরও সামনে জেডে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সব শেয়ারগুলো কিন্তু আছে, কিন্তু ভালো একটা লেনদেন হয়েছে এবং এগুলো ঊর্ধ্বমুখী ছিল এই খারাপ মার্কেটও। মানে এই 71 পয়েন্ট পড়ে যাওয়ার পরেও কিন্তু অনেক কোম্পানিকে দেখা গেছে তারা কিন্তু প্রায় 3%, 4% এবং 5% পর্যন্ত বেড়েছে আজকে দিনে। তার কারণটাই ছিল কিন্তু এটা যে আসলে আমরা যেগুলোকে জাঙ্ক ধরতাম এবং যেগুলো গুজব ছড়ানো ছিল একটা লিস্ট দিয়ে যে এইসব কোম্পানিগুলোকে জেরে আনা হবে, তো তার মধ্যে কিন্তু বিনিয়োগকারীরা যারা স্মার্ট বিনিয়োগকারী তারা কিন্তু অনেকটাই জিনিসটা ধরে ফেলতে পেরেছেন যে আসলে কোন শেয়ারগুলোকে জাঙ্ক ধরা হচ্ছে। তো এই নিউজটিকে যদি সুন্দরভাবে আমাদের বিনিয়োগকারীরা একটু অ্যানালাইসিস করে, একটু ডেপথে গিয়ে এটা বোঝার চেষ্টা করে, তাহলে কিন্তু আর তাদের কোনো আতঙ্কিত হওয়ার কোনোই কারণ নেই। তো আমি আশা রাখবো আমাদের বিনিয়োগকারীরা আরও বেশি পড়ালেখা করবেন, আরও বেশি জানবেন, কারণ এই মার্কেটটা আসলে জানার মার্কেট। আপনি যত জানবেন তত এখান থেকে বেনিফিট নিতে পারবেন, তত এখান থেকে আপনি লাভবান হতে পারবেন। তো সেই কারণেই আমাদের বিনিয়োগকারীরা আসলে আমার মতে তাদের একটা পড়ালেখার একটা অভ্যাস থাকা উচিত। শুধুমাত্র ট্রেডিং টাইমটা আমরা শুধু ট্রেডিংয়ের দিকে দিলাম, পরবর্তীতে ব্যাক এন্ডে আমরা এই সকল অ্যানালাইসিস করলাম না,
তাহলে কিন্তু আসলে এখানে সামনে যে দিনটা আসছে এখানে আসলে বিনিয়োগ করাটা আরও অনেক কঠিন হয়ে যাবে। তো আশা রাখবো আমাদের বিনিয়োগকারীরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করবে এই মার্কেটকে সামনে মোকাবেলা করার জন্য, এবং তারা খুব স্মার্টলি এই মার্কেটে বিনিয়োগ করবেন এবং লাভবান হবেন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ করছি। তবে খুব অল্প সময়ের মধ্যে আবার কিন্তু আপনাদের সাথে দেখা হবে আবার কোনো স্টক মার্কেট আপডেট ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।